আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশের জাতীয় এবং রাজনৈতিক পর্যায়ে হঠাৎ করেই যে সংকটের তৈরি হলো, এটি আসলে কোন দিকে যাচ্ছে বা জল কোন দিকে গড়াচ্ছে সে নিয়ে কিন্তু অনেকের কৌতূহল রয়েছে। আসলে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন বা তিনি পদত্যাগ করার ইচ্ছে পোষণ করেছেন, এই আলোচনা থেকেই কিন্তু এই সংকটের শুরু আমি বলবো। তারপর কিন্তু এটি চলছে এবং নানা দিকে নানা আলোচনায় মোড় নিচ্ছে। কেউ বলছেন যে তিনি আপাতত আছেন, তিনি এখন পদত্যাগ করবেন না, তার সহকর্মীরা তাকে বুঝিয়েছেন, হাতে পায়ে ধরেছেন। ছাত্র নেতাদের মধ্যে অনেকে তার পা জড়িয়ে ধরে বলেছেন তাকে থাকার জন্যে। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত তার ওখানে সবাই ছিলেন, তিনি অনেকের কথা শুনেছেন কিন্তু মাথা নিচু করেছিলেন। কখনো উঠে নিজের ঘরে গেছেন, আবার ফিরে এসেছেন সবার মাঝে। এই যে যে নানা ধরনের নাটকীয় বর্ণনা আমরা গণমাধ্যম সূত্রে পেয়েছি বা পাচ্ছি, এটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের কৌতূহলের জন্ম দিচ্ছে। কৌতূহল হচ্ছে যে আসলে তিনি কি আসলে পদত্যাগ করবেন, নাকি এই পদত্যাগের ঘোষণা কিংবা পদত্যাগের ইচ্ছে পোষণের এই বার্তা এটি অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন যে এটি সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার জন্য কিংবা রাজনৈতিক দলগুলোর যে সমর্থন তিনি শুরু থেকে পেয়ে আসছিলেন, যার একটা ভাটা তৈরি হয়েছে মাঝে, সেটি যেন আবার নতুন করে বলা যায় যে উনি ফিরে পেতে পারেন বা রাজনৈতিক দলগুলো যেন তার সঙ্গে আবারও সেই আস্থার সম্পর্কটা বজায় রাখে, এগুলো একটা কারণ হতে পারে। তবে পাশাপাশি আরেকটি বিষয় এসেছে যে জাতীয় সরকার গঠনের একটা প্রচেষ্টা চলছে, দৌড়ঝাঁপ চলছে, যেটি দৈনিক মানব জমিনের একটি প্রতিবেদন সূত্রে আমরা জানিয়েছিলাম এর আগের ভিডিওতে। তবে অন্য আরেকটি সূত্র বলছে যে প্রধান উপদেষ্টা উনি থাকছেন কিনা, নাকি পদত্যাগই করছেন, উনি কি ওনার সিদ্ধান্ত অটল থাকছেন নাকি সহকর্মীদের কথা মানছেন, এটি বোঝা যাবে শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠক আছে এবং সেই বৈঠকের পর আসলে জানা যাবে যে উনি থাকছেন কিনা। যদি তিনি থাকেন তাহলে এ গুঞ্জনও আছে যে হয়তো উপদেষ্টা পরিষদে কিছু পরিবর্তন, কিছু কাটছাট হতে পারে। যারা কিনা যাদের পারফরমেন্সের কারণে পিছিয়ে আছেন তারা হয়তো বাদ পড়তে পারেন, নতুন কোনো মুখ আসতে পারে। নানা বিষয় এখানে কিন্তু আছে আলোচনায়। পাশাপাশি উনি হয়তো সবকিছু গুছিয়ে নিয়ে একটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণও দেবেন বলে বিভিন্ন গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে। আসলে কি হচ্ছে এটি দেখার জন্য কিন্তু শনিবার দিনটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির জন্য। তবে অনেকে যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টা যে বিষয়টি উত্থাপন করার চেষ্টা করছেন, প্রধান উপদেষ্টা তো সরাসরি কারোর সাথে কথা বলেননি। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তিনি প্রথম কিন্তু এই বিষয়টি মিডিয়ার সামনে নিয়ে আসেন বিবিসির মাধ্যমে, যে তিনি বলেছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন। তারপরে কিন্তু কয়েকজন উপদেষ্টাকে নিয়ে কথা বলতে দেখা গেছে। সবাই প্রধান উপদেষ্টা বরাদ্দে যে কথাটি বলার চেষ্টা করছেন যে প্রধান উপদেষ্টা যেমনটি কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেমন কাজ করতে চাচ্ছেন ঠিক তেমন পরিবেশ পাচ্ছেন না, বা তিনি সেই কাজ করতে পারছেন না, যে কারণে উনি মনে করছেন যে ওনারা এখানে থাকা না থাকা সমান, এই কারণে উনি চলে যেতে চাচ্ছেন নাকি। এই যে অভিযোগটি, এটি নিয়ে কিন্তু অনেক ধরনের কৌতূহল তৈরি হয়েছে মানুষের মধ্যে, যে উনি কি কাজ করতেন বা কি কাজ করতেছিলেন যেটি ওনাকে করতে দেয়া হচ্ছে না। ওনারা দায়িত্ব নেওয়ার পরে তো 11টা কমিশন করলেন, সংস্কার কমিশন। এই 11টা কমিশনের মধ্যে ইতিমধ্যে 6টি কমিশন তাদের প্রতিবেদন কিন্তু প্রধান উপদেষ্টার হাতে জমা দিয়েছে। এর মধ্যে শুধুমাত্র একটা প্রতিবেদনের কথা বলতে হয়, সেটা হচ্ছে নারী বিষয়ক যে সংস্কার কমিশন করা হয়েছে তাদের প্রতিবেদনটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ইসলামী দলগুলো এটার বিরোধিতা করেছে তুমুল, তারা এটি বাতিলের দাবি জানিয়েছে, তা না হলে তারা কঠোর আন্দোলনের ডাক দিয়েছে। সরকারও কিন্তু দেখা যায় যে তাদের এই আন্দোলনের যে তাদের যে অভিযোগ বা তারা যে এর বিপরীতে অবস্থান নিয়েছে, এই কারণে সরকারও এখন কিন্তু এই প্রতিবেদনটি নিয়ে খুব বেশি কথা বলছে না। এটা নমনীয় আছে, প্রতিবেদনটি হয়তো মানে হিমাগারে যাওয়ার পর্যায়ে রয়েছে। এটি তো সরকার ম্যানেজ করতে সক্ষম হয়েছে, এটি বলতে হয়। আর বাকি যে 5টি কমিশন রয়েছে তারা কাজ করছে, তারা হয়তো প্রতিবেদন দিয়ে দিবে খুব শিগগিরই। আরেকটি যেটি এই সরকার বলতে পারে সেটি হচ্ছে তারা চাচ্ছিলেন যে মিয়ানমার রাখাইন রাজ্যকে যে মানবিক করিডোর দেয়া, সেটি দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলো কিন্তু একটা কঠোর বিরোধিতা করেছে। এমনকি এই বিরোধিতা সরকারের প্রথম, আমি মানে যদি বলি যে মোটা দাগে সরকারের কোনো কার্যক্রম নেই বিরোধিতা। দ্বিতীয়ত হচ্ছে কি চট্টগ্রাম বন্দরের যে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালটি রয়েছে সেটির ব্যবস্থাপনা একটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল, এটিরও বিরোধিতা করেছে রাজনৈতিক দলগুলো। এবং তারা বলেছে যে এটি কাজ অন্তর্বর্তীকালীন সরকারের নয়, এইটি সংস্কারের মধ্যেও কিন্তু আসলে
পড়ে না, এটি যারা তারা বলার চেষ্টা করেছেন। তাদের কাজ একটা নির্বাচন করা আর কিছু সংস্কার যেটি তারা করতে চাচ্ছেন এটি যদি সবসময় করা যায় তাহলে করলে ভালো। কিন্তু রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করতেছে যে এই যে দুইটা সিদ্ধান্ত এটি নির্বাচিত সরকার গ্রহণ করলে খুব ভালো হয়। আর তাছাড়া সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এই ব্যাপারে তো তাদের সাথে কোনো কথা আগে থেকে বলেনি, কোনো আলোচনা করেনি, যে কারণে হয়তো এই ধরনের আলোচনাগুলো বা প্রতিরোধগুলো সামনে আসছে। আরেকটা বিষয় হচ্ছে সৈয়দা রিজওয়ানা হাসান আজকে যেটি বলেছেন যে আসলে এই সরকারের সামনে তাদের প্রধান প্রতিবন্ধকতা যেটি হচ্ছে মানে কাজ করতে, সেটি হচ্ছে গিয়ে আন্দোলন। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটি হচ্ছে আন্দোলন। কেউ কিছু হলেই রাস্তায় নেমে যাচ্ছে, এটি ঠিক। 2024 সালের 8ই আগস্ট এই সরকার শপথ নেওয়ার পর থেকে যে আনসারদের আন্দোলন আমরা দেখলাম সচিবালয়ের সামনে, সেই আন্দোলন থেকে যে শুরু, সেই আন্দোলন এখন পর্যন্ত কিন্তু চলমান আছে। সর্বশেষ বিএনপির যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিলেন ইশরাক হোসেন, তার শপথকে কেন্দ্র করে বিএনপির একটা কিন্তু লাগাতার বড় আন্দোলন করে গেলেন ইশরাক, এমনকি তার নেতা কর্মী, এমনকি তার সমর্থক অনুসারী অনুগামীরা। এটি কিন্তু রাজধানীতে মানুষের জন্য বিশাল ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। শুধুমাত্র এটিই না, মানে এই যে লাগাতার আন্দোলনগুলো চলতেছে এগুলো কিন্তু রাস্তা আটকে এই আন্দোলনগুলো করা, এগুলো কিন্তু ঢাকাবাসীর জন্য একটা অনেক ধরনের চাপ। এমনি ঢাকা একটা অপরিকল্পিত নগরী, সেই অপরিকল্পিত নগরীর মধ্যে যদি আবার কথায় কথায় এত আন্দোলন, সকাল বিকাল দুপুর আন্দোলনের মাঝে মানুষের মধ্যে একটা বিরক্তি চলে আসছে এগুলো নিয়ে। সেই বিরক্তিটা কিন্তু এই উপদেষ্টাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি, কারণ উপদেষ্টারা রাস্তায় চলাচলে তাদের বিঘ্ন না ঘটলেও তারা কিন্তু কাজে এটা চাপ ফিল করতেছেন যে এত আন্দোলন, এত দাবি দেওয়া তারা মানার জন্য তো, মানে এত দাবি দেওয়া তারা পূরণ করার জন্য তো আসেন নাই, তারা তো আসছেন একটা বিশেষ মানে বিবেচনায়, বিশেষ একটি পরিস্থিতিতে। এটি সৈয়দা রিজওয়ানা হাসান বলার চেষ্টা করেছেন। আরেকটি বিষয় বলে আমি এখন শেষ করতে চাই, সেটি হচ্ছে এনসিপির যিনি আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম, তিনি শুক্রবার রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন তার ব্যক্তিগত ফেসবুক পেজে, এবং সেখানে তিনি বলেছেন যে একটা 1/11 বন্দোবস্ত করার পায়তারা চলছে। নাহিদ এটা অভিযোগ করেছেন। তিনি বলতে চাচ্ছেন যে গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আর একটা 1/11 বন্দোবস্ত করার পায়তারা চলছে। তিনি বলেছেন যে বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে। তিনি আরও বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশে অস্থিতিশীল তৈরি করার, দেশকে বিভাজিত করার, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা 1/11 বন্দোবস্ত করার পায়তারা চলছে। উনি আবার এটাও বলেছেন যে ফ্যাসিবাদ ও আধিপত্যের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সার্বভৌমত্ব সংস্কার ও জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে। ডক্টর ইউনূসের প্রতি প্রত্যাশা জানিয়ে তিনি বলেছেন, ডক্টর ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। ওনাকে দায়িত্ব থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। তারপরে উনি তাদের নিজস্ব কিছু দাবি দেওয়া আছে, এগুলো তুলে ধরেন। তার মধ্যে হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যে দেয়া, ঘোষিত টাইম ফ্রেমের মধ্যে নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে, নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে, এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ আইনসভার নির্বাচন একই সঙ্গে দিতে হবে। দেখুন এই বিষয়গুলো তিনি এখানে আজকে তার স্ট্যাটাসে বলেছেন। মানে তিনি বলার চেষ্টা করেছেন যে আরেকটি 111-এর মতো আরও একটি সরকার ব্যবস্থা হয়তো কেউ নিয়ে আসতে চাচ্ছে। 111 কেমন ছিল এটা আমরা সবাই জানি, এটার ব্যাখ্যার প্রয়োজন রাখে না। জানি না তার এই আশঙ্কা কেন হচ্ছে। আগামী কয়েকদিন বাংলাদেশের রাজনীতিতে আরও কত বাকবদল হয় সেটি আসলে দেখার অপেক্ষা, তখন হয়তো আমরা বলতে পারবো। বিশেষ করে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুটি কিন্তু এখনও মানে জিয়ে আছে বলতে হয়। তিনি অবশ্যই যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন, ছাত্র জনতা বা সাধারণ মানুষ, রাজনৈতিক দলগুলো তার প্রতি যে প্রত্যাশা রেখেছিলেন, সেটি যদি উনি করতে ব্যর্থ হন, সেটি কিন্তু আসলে ওনার নিজের ক্যারিয়ার বলুন কিংবা বাংলাদেশ বলুন কারোর জন্যই ভালো হবে না। আমরা চাই এমন একটা ব্যবস্থা, যেমন উনি দায়িত্ব থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের কথা যেটি বলা হচ্ছে, গ্রহণযোগ্য নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি তাদের সংস্পর্শে এনে বা আরও বেশি তাদের সাথে আলোচনার মাধ্যমে সেই পরিবেশ সৃষ্টি করেই কিন্তু তিনি তার অবস্থান ঠিক রাখতে পারেন এবং সুন্দর একটি বিদায় উনি নিজের জন্য সেই পথ তৈরি করতে পারেন। দর্শক, এখন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।